তোমার ক্যারিয়ার এখন একটু থামলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? মা আমাদের সাথে থাকতে আসছেন, এটাই শেষ কথা, কোনো তর্ক চাই না। কথাগুলো বলেই আহনাফ নির্লিপ্ত মুখে ফোনের স্ক্রিনে আঙ্গুল বোলাতে লাগলো। রান্নাঘরে টেবিলে বসে সে পাউরুটি জ্যাম খাচ্ছে, যেন খুব সাধারণ কোনো আবহাওয়ার খবর দিচ্ছে সে আমাকে। আমার জীবন নিয়ে সিনেমিনি খেলছে, অথচ ওর চোখ মুখে কোনো বিকার নেই। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম, হাতে কফির মগটা কাঁপছে। প্রথম ইচ্ছে হলো ফুটন্ত কফিটা ওর এই অহংকারী মুখে ঢেলে দেই। দ্বিতীয়ত ইচ্ছে হলো এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাই আর সজোরে দরজাটা আটকে দেই, কিন্তু আমি তার কিছুই করলাম না। খুব শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কি বললে? আর একবার বলো। আহনাফ বিরক্ত হয়ে মুখ তুললো। মেহজাবিন, বাড়াবাড়ি করো না তো, মা অসুস্থ, একা থাকতে পারবে না। আর তুমি তো সারাদিন অফিসেই থাকো, বড় অফিসার হয়েছে বলে কি সংসার ভুলে যাবে? বাহিরে তখন ঝিরঝির বৃষ্টি পড়ছে। 7টা বছর এই লোকটার সাথে কাটিয়েছি আমি। আমাদের একটা সন্তান আছে, ঋণের বোঝা আছে, হাজারো স্মৃতি আছে, অথচ আজকে এই লোকটাকে আমার একদম অচেনা মনে হলো। আমি ধীরে স্থির ভাবে বললাম, আহনাফ, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেটিং হেড। আমার নিচে 8 জন মানুষ কাজ করে, কোটি টাকার প্রজেক্ট সামলাই আমি। ও কাঁধ নাচিয়ে বলল, তাতে কি, তোমার জায়গায় অন্য কেউ আসবে, মা তো আর দ্বিতীয়বার আসবে না। আমার হাতের মগটা এবার সত্যিই কেঁপে উঠলো। বললাম, আমাদের সন্তান আয়ানও তো একটাই আহনাফ। আয়ান ডে কেয়ারে থাকে, ওর সমস্যা নেই, কিন্তু মায়ের দেখাশোনা করার জন্য কাউকে তো বাড়িতে থাকতে হবে। আমি চুলা থেকে কফি নামিয়ে কাপে ঢালতে লাগলাম। নিজের মাথা ঠান্ডা করার খুব দরকার। আমার শাশুড়ি সুলাইমান বেগম মোটেও বিছানায় পড়ে থাকার মতো রুগী না। 65 বছর বয়সেও তিনি যথেষ্ট চনমনে, কিন্তু তিনি আমাদের সংসারে নাক গলাতে উস্তাদ। মা কবে আসছেন আমি জানতে চাইলাম। আগামী সোমবার। তার মানে সব সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আমাকে জানানোর প্রয়োজনও মনে করেনি কেউ। যেন আমি এই বাড়ির একজন বেতনহীন কাজের লোক ছাড়া আর কিছুই না। আহনাফ আরো যোগ করলো, তুমি চাইলে তো বাড়ি থেকেও কাজ করতে পারো, তোমার কাজ তো ফ্লেক্সিবল। আহনাফ, আমি ফ্রিল্যান্সার নই যে যখন তখন খুশি ঘরে বসে কাজ করব। ও ভুরু কুসকে বলল, দেখো, পুরুষ মানুষ কখনো বুড়ো মানুষের সেবা করতে পারে না, এটা আমাদের কাজ না। ওর কথা শুনে আমার হাসি পেল। গত 3 বছর ধরে ও নিজেকে খুঁজে পাওয়ার নাম করে বেকার বসে আছে। সংসার খরচ, বাচ্চার স্কুল, কিস্তি সব আমি সামলাচ্ছি, অথচ আজ যখন ত্যাগের কথা এলো তখন সেটা আমার দায়িত্ব হয়ে গেল। আমি ওর সামনে গিয়ে বসলাম, গরম কফির কাপটা 2 হাতে চেপে ধরলাম। বললাম, ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। ভাবার কি আছে? ও আবার ফোনে মন দিল। রেজিগনেশন লেটার দিয়ে দাও, নোটিশ পিরিয়ড শেষ করো, ব্যাস। ঠিক সেই মুহূর্তে আমি বুঝে গেলাম ও ধরে নিয়েছে আমি সেটাই করব যা ও চায়, কারণ আমি ওর স্ত্রী। আমি মৃদু হাসলাম। অবশ্যই প্রিয়, তুমি যা চাও ঠিক তেমনই হবে। অফিসে গিয়ে আমার বস রাইসার কেবিনে ঢুকলাম, ওকে সবটা খুলে বললাম। আমার পরিকল্পনার কথা শুনে রাইসা হেসে ফেললো। তুমি ওকে শিক্ষা দিতে চাও? হ্যাঁ, আমি এই 2 মাসের জন্য স্যালারি ছাড়া ছুটি চাই। অফিসিয়ালি আমি থাকবো, কিন্তু এখন আজকে জানাবো যে আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমি বাড়িতে একদম আদর্শ পুত্রবৃদ্ধ হয়ে থাকবো, এতই আদর্শ যে ওরা হাঁপিয়ে উঠবে। রাইসা সায় দিল, ঠিক আছে, 2 মাস পর কিন্তু তোমাকে আমার চাই। বাড়ি ফিরে দেখলাম আহনাফ সোফায় শুয়ে আছে। আমি গিয়ে বললাম, আহনাফ, আমি আজই পদত্যাগ পত্র দিয়ে এসেছি, তুমি ঠিক পরিবারই আগে। ও তৃপ্তি হাসি হাসলো। আমি জানতাম তুমি বুঝবে। ও জানতো না যে সোমবার থেকে ওর সাজানো গোছানো শান্ত জীবনে কোন ঝড় আসতে চলছে। ও ভাবছে আমি ওর মায়ের সেবা করব আর ও নিশ্চিন্তে ফোন টিপবে, কিন্তু আমি প্রস্তুত। সোমবারে সেই সকালটা আহনাফের জীবনে এমন এক শিক্ষা হতে যাচ্ছে যা ও কোনোদিন ভুলবে না। সোমবার সকাল, গড়িতে তখন ঠিক 8টা। দরজায় কলিং বেলটা একটানা বাজছে। আমি ইচ্ছে করে একটু দেরি করলাম দরজা খুলতে। আহনাফ বিরক্ত হয়ে চিৎকার করলো, মেহজাবিন, দরজা খুলছো না কেন? মা দাঁড়িয়ে আছে। আমি ধীরে সুস্থে গিয়ে দরজা খুললাম, মুখে মিষ্টি হাসি। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? সুলাইমান বেগম ভেতরে ঢুকে চারপাশে তাকালেন। সেই চেনা চোখ, সব কিছু বিচার করে দেখার অভ্যাস। এই সময় দরজা খুলতে এত দেরি হলো কেন? ঘুমাচ্ছিলে নাকি? আমি মাথা নিচু করে বললাম, না মা, রান্না করছিলাম, আপনার জন্য নাস্তা বানাচ্ছিলাম। আহনাফ খুশি হয়ে আমার দিকে তাকালেন, যেন সে তার ঠিক সিদ্ধান্তের প্রমাণ পাচ্ছে। আমি মনে মনে হাসলাম। প্রথম দিন থেকে আমি শুরু করলাম আমার পারফেক্ট বৌমা হওয়ার প্রজেক্ট। সকাল 6টায় ঘুম থেকে উঠি, গরম পানি, লেবু, মধু শাশুড়ির জন্য, তারপর ডায়াবেটিক্স ডায়েট মেনে নাস্তা, আহনাফের জন্য আলাদা নাস্তা, আয়ানের স্কুলের প্রস্তুতি। সবকিছু এত নিখুঁতভাবে করতে লাগলাম যে প্রথম 2 দিন সবাই অবাক। তৃতীয় দিনে শুরু হলো আসল খেলা। মা, আপনি তো বলেছিলেন লবণ কম খাবেন, কিন্তু আজকে ভর্তা একটু বেশি লবণ হয়ে গেছে, আমি আবার বানিয়ে দেই।
সুলাইমান বেগম বিরক্ত হয়ে বললেন, আরে থাক, এত ঝামেলা করার দরকার নেই। আমি থামলাম না। না মা, আপনার স্বাস্থ্যের ব্যাপার আমি এখনই নতুন করে বানাচ্ছি। আহনাফ ফিসফিস করে বলল, এত বাড়াবাড়ি করার দরকার নেই। আমি শান্তভাবে তাকালাম। তুমি তো বলছিলে মাকে ভালোভাবে দেখতে হবে, আমি তো সেটাই করছি। ও চুপ। চতুর্থ দিন আমি একটা খাতা নিয়ে বসলাম। মা, আপনার ওষুধের টাইম টেবিলটা বানাচ্ছি। সকাল 8টা, 10টা, 12টা, 2টা সব লিখে রাখছি, যেন একটাও মিস না হয়। এত ওষুধ আমি খাই না। মা বিরক্ত। ডাক্তারের সাথে কথা বলবো, প্রিভেনশন ভালো। মা, আমি মিষ্টি হাসি দিলাম। আহনাফ এবার স্পষ্ট অস্বস্তিতে। পঞ্চম দিন আহনাফ দুপুরে খেতে বসছে। আমি প্লেট নিয়ে দাঁড়িয়ে, তুমি এত তেল খাচ্ছ কেন? এটা কিন্তু হেলদি না। আমি ডায়েট চার্ট বানিয়েছি তোমার জন্য। কি? আহনাফ চমকে উঠলো। তুমি তো এখন বাসায় থাকো, একটু নিজের যত্ন নেওয়া উচিত। সকালে তোমাকে আমি যোগব্যায়াম শেখাবো। আমি গম্ভীর। ও তাকিয়ে রইল। বুঝতে পারছি কিছু একটা গড়বড়। এক সপ্তাহের মধ্যে পুরো বাসার নিয়ম বদলে গেল। টিভি দেখার সময় নির্ধারিত, মোবাইল ব্যবহার সীমিত, খাবার কন্ট্রোল, প্রতিদিন ফ্যামিলি টাইম বাধ্যতামূলক। আহনাফ একদিন চিৎকার করে উঠল, এটা কি হচ্ছে? বাসা না মিলিটারি ক্যাম্প? আমি খুব শান্তভাবে বললাম, পরিবারকে সুন্দরভাবে চালাতে নিয়ম লাগে। তুমি তো বলেছিলে সংসারই আসল। সেই রাতেই প্রথমবার আমি দেখলাম আহনাফ সত্যিকারের অস্বস্তিতে। ও বারান্দায় দাঁড়িয়ে ফোনে কারো সাথে বলছে। আমি ভুল করে ফেলছি মনে হয়। আমি দরজার আড়াল থেকে শুনে হালকা হাসলাম। এটা তো শুধু শুরু। পরের দিন সকালে আমি আয়ানকে স্কুলে পাঠিয়ে এসে বললাম, আহনাফ, আজ থেকে তুমি মাকে হাঁটাতে নিয়ে যাবে। ডাক্তাররা বলে সকালের হাঁটা খুব জরুরি। ও বড় বড় করে তাকালো। হ্যাঁ, পুরুষ মানুষ সেবা করতে পারে না, এই ধারণাটা তো বদলানো উচিত, তাই না? আমি চোখে চোখ রাখলাম। ও কিছু বলল না, প্রথমবারের মতো। সুলাইমান বেগমও ধীরে ধীরে হাঁপিয়ে উঠছেন। এতদিন তিনি বললেন, মেহেজাবিন, তুমি একটু কম করলেও পারো, এত নিয়ম মানা আমার পক্ষে কঠিন। আমি মিষ্টি গলায় বললাম, না মা, আপনি তো আমাদের দায়িত্ব, আমরা কি অবহেলা করতে পারি? তার মুখের অভিব্যক্তি বদলে গেল। সেই রাতে আহনাফ আমার সামনে এসে দাঁড়ালো। মেহেজাবিন, তুমি কি ইচ্ছা করে এসব করছো? আমি শান্তভাবে তাকালাম। আমি তো শুধু আদর্শ স্ত্রী আর বৌমা হওয়ার চেষ্টা করছি আহনাফ, তুমি যেমন চেয়েছিলে। ও চুপ হয়ে গেল, কারণ ও বুঝতে শুরু করছে এই খেলাটা যত সহজ ভেবেছিল ততটা না। আমি জানি আর কয়েকদিন, তারপরে ভাঙবে ওর অহংকার। এবার খেলা জমবে। পরিস্থিতি এখন স্পষ্টভাবে বদলাতে শুরু করছে। আহনাফ আর আগের মতো নিশ্চিন্তে নেই। তার চোখে নিচে হালকা কালি পড়ছে। সকালে হাঁটতে যাওয়া, মায়ের ওষুধের সময় দেখা, আয়ানকে স্কুলে নেওয়া, সবকিছু ধীরে ধীরে তার উপর চাপতে শুরু করছে। আর আমি ঠিক আগের মতো শান্ত, বিনয়ী, আদর্শ। সেদিন সকালে আমি হাতে একটা প্রিন্ট আউট নিয়ে আহনাফের সামনে গেলাম। এটা তোমার নতুন রুটিন। ও কাগজটা নিয়ে চোখ কুঁচকে পড়তে লাগলো। সকাল 6টা 30 ঘুম থেকে ওঠা, 7টায় মাকে হাঁটানো, 8টায় ব্রেকফাস্ট ডায়েট চার্ট অনুযায়ী, 9টায় আয়নের হোমওয়ার্ক, 11টায় বাজার করা, 1টায় লাঞ্চ, 3টায় মায়ের বিশ্রাম চেক, 5টায় ফ্যামিলি টাইম। তুমি সিরিয়াস? ওর গলা শুকনো। আমি মাথা নেড়ে বললাম, অবশ্যই, সংসার চালানো ফুল টাইম কাজ, তাই না? ও কিছু বলতে গিয়ে থেমে গেল। দুপুরে নতুন নাটক শুরু হলো। আহনাফ রান্নাঘরে ঢুকে বলল, আজকে একটু চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে। আমি তাকালাম। না, আজকে গ্রিল ভেজিটেবলস, তেল কম খেতে হবে। আমি বাচ্চা নাকি? ও বিরক্ত। না, কিন্তু দায়িত্বশীল পরিবারের সদস্য। আমি একদম নিরপেক্ষ স্বরে বললাম। ও চুপচাপ বেরিয়ে গেল। সুলাইমান বেগম এখন বিরক্তের চরম পর্যায়ে। মেহেজাবিন, তুমি সারাক্ষণ আমার পেছনে গুড়গুড় করো কেন? আমি নিজে নিজে চলতে পারি। আমি হাসলাম। আপনি তো অসুস্থ মা, আপনাকে একা রাখা ঠিক হবে না। আমি অসুস্থ না, তিনি প্রায় চিৎকার করলেন। আমি নরম স্বরে বললাম, তাহলে আহনাফ ভুল বলছে? তিনি থেমে গেলেন। প্রথমবার মা আর ছেলের মধ্যে অস্বস্তিকর নীরবতা। সন্ধ্যার পরিস্থিতি আরো মজার হলো। আমি ঘোষণা দিলাম, আজ থেকে আমরা সবাই একসাথে বসে বই পড়বো, স্ক্রিন টাইম কমাতে হবে। আহনাফ হতভম্ব। কি বই? আমি টেবিলে 3টা বই রাখলাম, স্বাস্থ্য, পরিবার ব্যবস্থাপনা আর মানসিক ভারসাম্য নিয়ে। আমরা সবাই উন্নতি করব। আমি গম্ভীর। সেই রাতে বিস্ফোরণ হলো। আহনাফ দরজা বন্ধ করে বলল, এনাফ ইজ এনাফ, তুমি আমাকে পাগল বানিয়ে দিচ্ছ। আমি শান্তভাবে বিছানায় বসেছিলাম। আমি তো শুধু তোমার কথাই মানছি। আমি কি বলেছিলাম আমাকে এভাবে কন্ট্রোল করতে? আমি এবার সরাসরি তাকালাম। তুমি বলেছিলে সংসার আগে, আমি সেটাকে প্রাধান্য দিচ্ছি। এখন সমস্যা কোথায়? ও থমকে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি না আগে এমন ছিলে না। কারণ আমার আগের একটা নিজের জীবন ছিল আহনাফ। আমার গলা ঠান্ডা। পরদিন সকালে নতুন মোড়। সুলাইমান বেগম নিজেই আমার কাছে এসে বসলেন, গলা একটু নরম। মেহেজাবিন, তুমি আবার অফিসে যোগ দাও না মা? আমি ব্রু তুললাম। কেন মা?
তিনি অস্বস্তিতে চোখ সরালেন। এইভাবে সংসার চলে না, সবাই কষ্ট পাচ্ছে। আমি মৃদু হেসে বললাম, আমি তো ভালোই আছি। তিনি আর কিছু বললেন না। দুপুরে আহনাফ হঠাৎ বলল, মেহেজাবিন, তুমি কি আবার জবটা নিতে পারো? আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। ও গিলে ফেললো, মানে তুমি তো কাজটা ভালোবাসতে। আমি ধীরে ধীরে বললাম, তুমি তো বলেছিলে আমার জায়গায় অন্য কেউ আসবে। ও চোখ নামিয়ে ফেললো। ঘরের বাতাস ভারী হয়ে গেল। এখন আর কেউ স্বস্তিতে নেই। সবাই বুঝতে পারছে একটা ভুল সিদ্ধান্ত পুরো সিস্টেমকে ভেঙে ফেলছে। আর আমি এখনো থামিনি, কারণ শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। সেদিন রাতে আয়ান আমার কাছে এসে জিজ্ঞেস করলো, মা তুমি কি আবার অফিসে যাবে? আমি ওকে জড়িয়ে ধরলাম, যাবো খুব শিগগিরই। তারপর ধীরে ধীরে বললাম, কিন্তু তার আগে একটা কাজ শেষ করতে হবে। আহনাফ দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। ওর মুখে সেই প্রথমবার অনুশোচনা। খেলা এখন শেষের দিকে, কিন্তু শেষ আঘাতটা এখনো। সকালের আলোটা আজ অন্যরকম লাগছে। ঘরের ভেতর একটা চাপা নীরবতা। কেউ উচ্চস্বরে কথা বলছে না, কেউ কাউকে নির্দেশ দিচ্ছে না। আমি রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিলাম, সবকিছু আগের মতোই। তবু কিছু যেন বদলে গেছে। আহনাফ নিজে থেকে এসে চুপচাপ ডাইনিং টেবিলে বসলো। কিছুক্ষণ পর বলল, মেহেজাবিন, একটু কথা বলতে পারি? আমি চা ডালতে ডালতে বললাম, বলো। ওর গলায় সেই আগের আত্মবিশ্বাস নেই, বরং দ্বিধা। আমি ভুল করছি। আমি কোনো উত্তর দিলাম না। ও এবার স্পষ্ট করে বলল, তোমাকে এভাবে জোর করাটা ঠিক হয়নি। তোমার কাজ, তোমার জীবন, আমি গুরুত্ব দেইনি। আমি ধীরে ধীরে তার সামনে এগিয়ে গিয়ে বসলাম। তুমি শুধু গুরুত্ব দাওনি না আহনাফ, তুমি ধরে নিয়েছিলে আমার কোনো নিজস্বতা নেই। ও চুপ। ঠিক তখনই সুলাইমান বেগম এসে পাশে বসলেন। আজ তার গলাতেও সেই কঠোরতা নেই। মেহেজাবিন, আমিও ভুল করেছি মা। আমি আসলে ভাবিনি ব্যাপারটা এত দূর যাবে। তুমি যে এত কিছু সামলাও আমি বুঝিনি। আমি তাকালাম তার দিকে। এই প্রথম তিনি আমাকে মানুষ হিসেবে দেখছেন, শুধু বৌমা না। আমি গভীর শ্বাস নিলাম। ঠিক আছে, তাহলে আজ একটা জিনিস পরিষ্কার করি। দুজনে আমার দিকে তাকালো। এই সংসার শুধু আমার দায়িত্ব না, এই সংসার আমাদের তিনজনের দায়িত্ব। আহনাফ মাথা নেড়ে বলল, হ্যাঁ আমি বুঝেছি। আমি থামলাম না। আমি আমার কাজ ছাড়িনি। আমি আবার অফিসে যোগ দেব, আর বাড়ির কাজ সবাই ভাগ করে করব। সুলাইমান বেগম ধীরে বললেন, আমি আমার নিজের কাজ নিজে করতে পারি, যতটুকু পারি করব। আমি হালকা হাসলাম, এটাই যথেষ্ট মা। আহনাফ একটু এগিয়ে এসে বলল, আমি চেষ্টা করব সবকিছু ব্যালেন্স করতে। আমি সরাসরি চোখে চোখ রাখলাম। চেষ্টা না, দায়িত্ব। ও মাথা নিচু করে বলল, দায়িত্ব? সেই মুহূর্তে আমি বুঝলাম এই লড়াইটা জেতার জন্য চিৎকার করতে হয়নি, ভাঙচুর করতে হয়নি, শুধু আয়না দেখাতে হয়েছে। দুপুরে আমি রাশাইকে ফোন করলাম, আমি কাল থেকে জয়েন করছি। ও হাসলো, আমি জানতাম তুমি ফিরবে। পরের দিন সকাল, আমি অফিসের জন্য তৈরি হচ্ছি। অনেক দিন পর সেই পুরনো অনুভূতি, নিজেকে নিজের মতো লাগছে। আয়নাতে নিজেকে দেখে মনে হলো আমি হারাইনি, শুধু একটু থেমে গেছিলাম। বের হওয়ার আগে আয়ান দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। মা, তুমি আবার অফিসে যাচ্ছ? আমি হাসলাম, হ্যাঁ বাবু। আহনাফ পাশ থেকে বলল, আজ আমি আয়ানকে স্কুলে নিয়ে যাব। আমি তাকালাম, সে সত্যিই বলছে। দরজার কাছে আমি দাঁড়িয়ে একবার পেছনে তাকালাম। এই ঘরটা একই আছে, কিন্তু সম্পর্কগুলো বদলে গেছে। আর সবচেয়ে বড় কথা, আমি বদলে গেছি। আমি আর শুধু কারো স্ত্রী না, কারো বৌমা না, কারো মা না। আমি দরজা খুলে বেরিয়ে এলাম। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠিক সেই দিনের মতো, কিন্তু আজ আর ভেতরে কোনো ঝড় নেই। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইরকম সুন্দর সুন্দর গল্প শুনতে পেজটাতে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।